ফের লোকসভায় উঠল বাংলাদেশের প্রসঙ্গ। বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা এখনো ভারত সরকারের চিন্তার কারণ। লোকসভায় প্রশ্নোত্তর পর্বে এই কথাই বললেন বিদেশমন্ত্রী। এই প্রথমবারের জন্য বাংলাদেশকে ভাতে মারার চেষ্টা কিন্তু ভারতের পক্ষ থেকে করা হয়েছে। ভারতবর্ষের বিদেশ মন্ত্রক সব থেকে কড়া পদক্ষেপটি বাংলাদেশের বিপক্ষে নিল। এই পদক্ষেপে গোটা দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন উঠেছে। 18,000 রাশিয়ান সেনা নিয়ে বাংলাদেশে ঢুকছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আজ দুপুরে 18,000 রাশিয়ান সেনা নিয়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেছেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য তিনি একটি আতঙ্কের নাম, এমন অভিমত অনেকের। ভয়ঙ্করভাবে বর্তমান অন্তর্বর্তী সরকার বিদ্বেষী, অথবা স্পেসিফিক্যালি বলতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদ্বেষী, সেটি তার যে নানান ধরনের পোস্ট এক্স হ্যান্ডেলে, তার অ্যাকাউন্টে, সেগুলোর একটি অংশ বিশেষ তুলে ধরলেই মোটামুটি পরিষ্কার হওয়া যাবে। চীনে গিয়ে এই যে 7টি রাজ্যের 7 সিস্টার্স ইস্যুতে যখন বললেন যে বঙ্গোপসাগরের আমরা অভিভাবক, বাংলাদেশ অভিভাবক, সেই শব্দটাকে কেন্দ্র করে ফাইনালি ভারতের বিভিন্ন ব্যক্তি গোষ্ঠীর রাজনৈতিক দল বিভিন্ন যারা আছেন তাদের কথার প্রেক্ষিতে একটা সিদ্ধান্ত হলো ভারত সরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনও নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা দেখে আসবো। আজকের এই ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। চলুন আমরা একটু বিস্তারিত। খুব ইচ্ছা ছিল তিনি 7 সিস্টার্স এর গার্জিয়ান হয়ে যাবেন। মোহাম্মদ ইউনূসের খুব ইচ্ছা ছিল তিনি ভারতবর্ষের উত্তরের যে অঞ্চলগুলো আছে তার অভিভাবক হবেন। তিনি বলেছিলেন এই অঞ্চলের গার্ডিয়ান নাকি বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ না চাইলে ভারতবর্ষ নাকি ওই অঞ্চল কেন্দ্রিক কোনো কাজকর্মই করতে পারবে না। মোহাম্মদ ইউনূসের খুব ইচ্ছা ছিল তিনি 7 সিস্টার্সকে ভারত থেকে আলাদা করবেন এবং বাংলাদেশের সঙ্গে সংযুক্ত করবেন। কিন্তু আপাতত কালকে ভারতবর্ষ যে অ্যাকশন নিয়েছে, বিশ্বাস করুন মোহাম্মদ ইউনূসের কোনো স্বপ্নই আর স্বপ্ন পূরণের জায়গায় তো যাচ্ছেই না, উল্টে বাংলাদেশের স্বপ্ন কিভাবে পূরণ হবে সে বিষয়ে এক মস্ত বড় প্রশ্ন চিহ্ন কিন্তু উঠে গেছে। এই প্রথমবারের জন্য ভারতবর্ষের বিদেশ মন্ত্রক সব থেকে কড়া পদক্ষেপটি বাংলাদেশের বিপক্ষে নিল। অর্থাৎ লাগাতার যেভাবে ভারত বিরোধী প্রচার, ভারতের প্রধানমন্ত্রীর বিভিন্ন কথাবার্তাকে ইস্যু করে আন্তর্জাতিক ষড়যন্ত্র চালানোর প্রক্রিয়া বাংলাদেশের পক্ষ থেকে করা হয়েছিল, এই প্রথমবারের জন্য বাংলাদেশকে ভাতে মারার চেষ্টা কিন্তু ভারতের পক্ষ থেকে করা হয়েছে। এই ভাতে মারা শব্দটায় আপনাদের অনেকেরই হয়তো আপত্তি থাকতে পারবে, কিন্তু যে পদক্ষেপ বাংলাদেশের বিপক্ষে ভারত সরকার নিয়েছে নিঃসন্দেহে বর্তমান সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাতে মারারই সমান। কারণ লাগাতার হিংসা, লাগাতার উস্কানি, ভারত বিদ্বেষী প্রচার, ভারতের বিপক্ষে একাধিক কথাবার্তা বলে বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে ছেলে খেলা। আসল কথাটা হলো ভারতবর্ষের উপর এই বাংলাদেশ যে এখনো ডিপেন্ড করেছিল, সেই কথাটাই কিন্তু ভারত সরকার কালকে মোহাম্মদ ইউনূসকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন এবং বুঝিয়ে দেওয়া হলো আসল অভিভাবক কে, অর্থাৎ মোহাম্মদ ইউনূসকেও নয়। আসলে এই নর্থ ইস্ট শুধু নয়, নর্থ ইস্ট এশিয়া, এই যে সাউথের যে এশিয়ার পার্ট, সমস্ত জায়গার গার্ডিয়ান ভারতবর্ষ। কালকে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষ ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করছে, যে চুক্তি 2020 সালে তৈরি হয়েছিল। এই চুক্তিতে বলা হয়েছিল যদি বাংলাদেশ নেপাল, ভুটান এবং মায়ানমারের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে চায় তাহলে তারা ভারতের মাটিকে ব্যবহার করতে পারবে। অর্থাৎ ভারতের মাটিকে ট্রানজিট করিডর হিসেবে ব্যবহার করে ভারতবর্ষ এশিয়ার বিভিন্ন আন্তর্জাতিক দেশগুলোর সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে পারত, যা কালকে ভারত সরকার একটি কলমের খোঁচায় বাতিল করে দিয়েছে এবং মোহাম্মদ ইউনূসকে পরিষ্কার বার্তা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এবার দেখে নিন, এবার বলুন, এবার রিয়েলাইজ করুন এই অঞ্চলের আসল অভিভাবককে। দম থাকলে এবার নেপাল, ভুটান, মায়ানমারের সঙ্গে, চীন এবং পাকিস্তানের সঙ্গে ট্রানজিট করিডর তৈরি করে ব্যবসা বাণিজ্য করুন। অন্তর্বর্তী সরকারের জন্য তিনি একটি আতঙ্কের নাম, এমন অভিমত অনেকের। তুলসী গ্রামের পাশাপাশি আরো একটি নাম এর মধ্যে আলোচনা উঠেছে এবং একইভাবে বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য বিপজ্জনক তিনি হতে পারেন, এমনটি অনেকে মন্তব্য করছেন। কে লরা লোমারের যে এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট রয়েছে সেখানে তার পরিচিতি হিসেবে রয়েছে। তিনি একজন ফ্রিল্যান্স জার্নালিস্ট, এর সাথে আরো অনেক পরিচয় রয়েছে। তবে তিনি একজন মার্কিন উগ্র ডানপন্থী রাজনীতি এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উপরে তার যথেষ্ট প্রভাব। তার নামটি সাম্প্রতিক সময় শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে আলোচিত হচ্ছে। কেন? 3-4 দিন আগে তার সঙ্গে বিশেষ বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা কাউন্সিলের, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উচ্চ পদস্থ 6 কর্মকর্তাকে বহিষ্কার করেছেন, বরখাস্ত করেছেন। আপনাদের সময় কথা, এর আগে সাংবাদিক ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেছিলেন যে যারাই বা যেই বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবেন তাকে বরখাস্ত করা হবে, তিনি প্রশাসনের যে স্তরেই থাকুন না কেন। কদিন আগে এই যে মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তা যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের একটি গ্রুপ কল, সিগনালে একটি গ্রুপ কলের কথোপকথন ফাঁস করেছেন লরা লোমার, যেখানে একজন বিশেষ ব্যক্তির নাম এসেছে। কেন লরা লোমার বাংলাদেশের রাজনীতি আলোচিত এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য আতঙ্কের, সেটি একটু বোঝার চেষ্টা করছি। ওই 6 কর্মকর্তার একজন হচ্ছেন অ্যালেক্স ওং, জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা। তার বাবা মা চীনা নাগরিক, যুক্তরাষ্ট্রের অধিবাসী, যুক্তরাষ্ট্রেই অ্যালেক্স ওং এর জন্ম এবং তিনি তার যোগ্যতার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপদেষ্টা দায়িত্ব পর্যন্ত পৌঁছে গেছেন। এখন এই অ্যালেক্স ওং এর সঙ্গে আমাদের সরকার একটি যোগাযোগ করে উঠেছিল, যে অ্যালেক্স ওং ওই কথোপকথনে
সিগন্যালের ওই কথোপকথনে এরকম মন্তব্য করছেন যে তিনি কখনোই ডোনাল্ড ট্রাম্পের প্রতি অনুগত নন এবং কখনোই তিনি আনুগত্য প্রকাশ করতে পারবেন না ডোনাল্ড ট্রাম্পের প্রতি, অর্থাৎ তিনি প্রচন্ডভাবে ডোনাল্ড ট্রাম্প বিরোধী। এই কথা শুনে খেয়াল ডোনাল্ড ট্রাম্প বসে থাকেন। সেই অ্যালেক্স ওংয়ের সঙ্গে আমাদের সরকারি একটি যোগাযোগ গড়ে উঠেছিল, যার প্রমাণ সরকারেরই একটি ফেসবুক পেজে রয়েছে, আমাদের চিফ অ্যাডভাইজারের একটি অফিসিয়াল পেজ, যেটির নাম হচ্ছে চিফ অ্যাডভাইজার জিওপি। এই অ্যাকাউন্টে গত 2 এপ্রিল একটি পোস্ট করা হয়। কি ছিল সেই পোস্ট? সেখানে লেখা রয়েছে, মার্কিন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স ওং বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে বৈঠক করেছেন। দুই কর্মকর্তা পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং যোগাযোগ রাখতে সম্মত হন। নতুন মার্কিন প্রশাসন ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ। যুক্তরাষ্ট্রের যে কোনো কর্মকর্তার সঙ্গে আমাদের সরকারের যে কোনো কর্মকর্তার যোগাযোগ থাকতেই পারে, এটা অস্বাভাবিক নয়। কিন্তু কেন লরা লোমার সরকারের জন্য আতঙ্কের হয়ে উঠেছে? যেহেতু অ্যালেক্স ওংয়ের সঙ্গে যোগাযোগ হয়ে উঠেছিল ডক্টর খলিলুর রহমানের বা বর্তমান সরকারের, সেই অ্যালেক্স ওং তো প্রচন্ডভাবে ডোনাল্ড ট্রাম্প বিরোধী এবং সেটি প্রমাণ করেছেন লরা লোমার ডোনাল্ড ট্রাম্পের সামনে। এবং একই সঙ্গে লরা লোমার যে কতটা ভয়ঙ্করভাবে বর্তমান অন্তর্বর্তী সরকার বিদ্বেষী অথবা স্পেসিফিক্যালি বলতে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদ্বেষী, সেটি তার যে নানান ধরনের পোস্ট এক্স হ্যান্ডেলে তার অ্যাকাউন্টে, সেগুলোর একটি অংশ বিশেষ করে ধরলেই মোটামুটি পরিষ্কার হওয়া যাবে। লরা লোমার গত 31শে মার্চ তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছিলেন এটি বিশেষ বিষয়কে কেন্দ্র করে। সেটি হচ্ছে, আপনারা জানেন যে গত জুলাই আগস্ট আন্দোলনে যে নারীরা সাহসী ভূমিকা পালন করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে, তাদেরকে বিশেষ সাহসিকতার জন্য বিশেষ একটি পুরস্কার, ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ পুরস্কার, এই পুরস্কারে মনোনীত করা হয় এবং তাদের অনেকে দেওয়া হয়েছে। সেটিকে কেন্দ্র করে লরা লোমার তার এক্স হ্যান্ডেলে লিখছেন যে মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে ইসলামিক সন্ত্রাসী গোষ্ঠী হিজবুত তাহরির সদস্যদের সাথে বাংলাদেশের রঙিন বিপ্লব বা কালার রেভলিউশন তৈরির জন্য USAID এর অর্থায়নে পরিচালিত একদল ইসলামপন্থী মহিলা বা নারী প্রতিবাদকারীকে পুরস্কার দিতে যাচ্ছে এবং এই বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে বিব্রত করতে যাচ্ছে। কেন? তিনি বলছেন যে ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ পুরস্কার দেওয়া হয় বিশ্বের বিভিন্ন জায়গায় যারা ব্যতিক্রমী শক্তি, সাহস এবং নেতৃত্ব প্রদর্শন করেন, কিন্তু বাংলাদেশে এই নারীদেরকে কেন এই পুরস্কার দেওয়া হবে? তার বক্তব্য। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলছেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা করতে ভূমিকা পালনকারী বা বিক্ষোভকারীদেরকে এই পুরস্কার কেন দেওয়া হচ্ছে, যে দেশে এখনো ধর্ষণ এবং নারী বিদ্বেষ ভয়ঙ্করভাবে বিরাজ করছে। এবং শেখ হাসিনার ভয়ঙ্কর প্রশংসা করছেন তিনি বলছেন শেখ হাসিনা সবাই বাংলাদেশের নারীদের জন্য নিরাপদ ছিল এবং এখন এটি এই অঞ্চলের ধর্ষণের রাজধানী। তিনি একথাও বলছেন যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার কয়েকদিন পর ক্লিন্টন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে বাংলাদেশের নতুন নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাতের মাস্টার মাইন্ড হিসেবে মাহফুজ আলম নামে একজনকে পরিচয় করিয়ে দেন, যিনি আন্তর্জাতিক ইসলামী সন্ত্রাসী সংগঠন হিজবুত তাহরির একজন সদস্য। লরা লোমার আরও বলছেন, ডক্টর ইউনূস জামাত ইসলামীকেও সমর্থন করেন, যারা আরেকটি ইসলামী সন্ত্রাসী গোষ্ঠী। এই দলটিও শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পুরস্কার পাওয়া মহিলা ছাত্র বিক্ষোভকারীদের সাথে কাজ করেছে। এবং আরো একটি বিষয় তিনি এর মধ্যে এনেছেন, তিনি বলছেন জর্জ সোরসের কথা তিনি উল্লেখ করেছেন, যারা ডিপ স্টেট নিয়ে খেলা করে তাদের মধ্যে একজন, তার পুত্র, তার ছেলে অ্যালেক্স সরোস এবং হিলারি ক্লিন্টন সমর্থিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা অধ্যাপক ডক্টর ইউনূসের মধ্যে সম্পর্ক শুরু হয় 1999 সালে, যখন সরোস বাংলাদেশের একটি টেলিকম কোম্পানির 35% শেয়ার কেনার জন্য ডক্টর ইউনূসকে বিশাল ঋণ দিয়েছিলেন। আমরা কি খুব গুরুত্বের সাথে বিষয়টি বিবেচনা নিব, নাকি বিবেচনা নেওয়ার কোনো কারণ নেই? লরা লোমার ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কতটা ভয়ঙ্কর হবে, কিংবা অ্যালেক্স ওংয়ের সঙ্গে আমাদের সরকারের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের সাথে যে ফোন আলাপ, সেটিকে এখন যুক্তরাষ্ট্র কোন হিসেবে নেবে? যেহেতু অ্যালেক্স ওং প্রচন্ডভাবে ডোনাল্ড ট্রাম্প বিরোধী, তার সঙ্গে কেন সরকার যোগাযোগ করছিল বাংলাদেশ সরকার, সেই বিষয়গুলো যদি তারা বিবেচনায় নেয়, তাহলে লরা লোমারের যেই অবস্থান, সেখান থেকে অনেক কিছু বা আগামী দিনে দেখা যেতেও পারে। সুতরাং এইবার বলিনি যে দ্বিতীয় যে ব্যাপারটি নিয়ে তিনি সব থেকে বেশি কাল যে জোর দিয়েছিলেন তার কথার মধ্যে, সেটা হচ্ছে ইউনূসের বিষয়। যে ইউনূস তিনি দেশটাকে কি করছেন, তিনি বেসিক্যালি তিনি কি ধরনের মানুষ, তিনি সেই কথাগুলো গতকাল বলেছেন। সেটাও ইউনূস সম্পর্কে তিনি বলেছেন যে এই লোকটা এটা এমন একটা লোক যে কোনোদিন তার মানুষকে, দেশের মানুষকে কোনোদিন ভালোবাসেননি। তিনি লোন দিয়েছেন, সামান্য সামান্য টাকা মানুষকে লোন দিয়েছেন, ছোট ছোট টাকা লোন দিয়েছেন, কিন্তু অনেক বেশি ইন্টারেস্ট সুদ নিয়েছেন তার জন্য। এবং এই সুদ নিয়ে তিনি বিদেশে তিনি ল্যাভিশলি অত্যন্ত বিলাসবহুল জীবন যাপন তিনি করেছেন। তিনি তার এই যে মাইক্রো ফাইন্যান্স, যার জন্য সারা পৃথিবীব্যাপী তার নাম ছড়িয়েছে, সেটা হচ্ছে নাম তার ছড়িয়েছে, ফায়দা তিনি নিয়েছেন, কিন্তু দেশের মানুষ তা থেকে কোনো সুবিধা পায়নি। তিনি এখানে বলা হয়েছে তিনি যা করেছেন সব নিজের জন্য, এবং তার যে ক্ষমতা এবং এইভাবে টাকা পয়সা সমস্ত আয় করবার পর তিনি একজন অত্যন্ত ধনী ব্যক্তিতে পরিণত হওয়ার পর তিনি বাংলাদেশে তার ভেতরে ক্ষমতার যে আধিপত্য জেগেছে, ক্ষমতার লালসা তার মধ্যে জেগেছে, এবং তিনি বাংলাদেশকে পুড়িয়ে দিচ্ছেন, বাংলাদেশকে তিনি পুড়িয়ে ফেলছেন একেবারে। তারপর তিনি বলেছেন যে ওই কথাটা যে এর সাথে যে বাংলাদেশ আজকে একটি জঙ্গি দেশ হয়ে গেছে, একটা জঙ্গি দেশ, টেররিস্ট কান্ট্রি হয়ে গেছে। এবং এটা হচ্ছে তিনি এইভাবে মনে করবে রাখবেন যে এইভাবে এই ভাষায় মোহাম্মদ ইউনূসকে এর আগে কোনোদিন তিনি আক্রমণ করেননি তার এই বর্তমান জীবনে এসে। এটা তিনি এখন যেটা করছেন বর্তমান জীবনে, মানে তিনি দেশ থেকে প্রবাসী জীবনে এসে তিনি এইভাবে আক্রমণ কখনো করেননি, এবার তিনি সেই কথা করেছেন। তৃতীয় যে বিশেষত্ব হলো এবারের আলোচনায়, এবারের এই তার এখানে এই আলোচনার মধ্যে, সেখানে তিনি বলেছেন যে কেউ ছাড়া পাবে না, সবার বিচার হবে। আমার পরিবারের ঘাতকদের যেমন শাস্তি দিয়েছি তেমন শাস্তি দেব আপনার পরিবারের ঘাতকদের।
ডক্টর মোহাম্মদ ইউনূস নিঃসন্দেহে এই মুহূর্তে বাংলাদেশের জন্য তিনি যে কাজগুলো করছেন এগুলো প্রশংসার সর্বোচ্চ লেভেলের দাবি রাখে, তাই না? বিশেষ করে বাংলাদেশকে বিনিয়োগের একটা ক্ষেত্র হিসাবে তিনি ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত করা ট্রাই করছেন এবং তার যে টিম আছে তারা যথেষ্ট ভালো কাজ করছেন। মাঝে হয় কি, নেতা ভালোই থাকে কিন্তু যারা কর্মী থাকে এরা নেতারা খারাপ বানাই ফেলে। আর এই ভূমিকায় বাংলাদেশে যখন যে সরকার ক্ষমতায় থাকে আমাদের জাতীয় গণমাধ্যমগুলোর কিছু তেলবাজি দেখলে মাঝে মাঝে নিজের কাছেই খারাপ লাগে যে এরাই সম্ভবত রাষ্ট্রপ্রধানগুলোর মিসগাইডেড করে ফেলে। শেখ হাসিনার পতনের প্রথম ধাপটা ওই ফারজানা রূপা না রূপা হোক খেয়াল আছে তো, একটা প্রশ্ন এমন ভাবে করছিল সেখান থেকে কিন্তু শুরু হয়েছিল। আজকে আমি কেন কথা বলছি, ভিডিওর টাইটেল আমরা দিচ্ছি যে ঝড়ে বক মরলো আর কবিরাজের কি হলো, কারিশমা বা তেলের স্মৃতি দেখা গেল। বাট আমরা দিয়েছি ডক্টর ইউনূসের নাম হইলো। আসুন কেন, সারা বিশ্বব্যাপী ডোনাল্ড ট্রাম্প গেল কয়েকদিন আগে বিভিন্ন পরিমাণে শুল্ক আরোপ করেছিল। এর মধ্যে বাংলাদেশ একটা দেশ যেটা ওজনের তুলনায় বেশি শুল্ক পড়ে গেছিল 37%। তখন আমাদের ডক্টর ইউনূস তিনি থাইল্যান্ডের ব্যাংককে ছিলেন বিমস্টেক প্রোগ্রামে, সেখান থেকে বাংলাদেশকে একটা মেসেজ দিলেন যে তোমরা টেনশন করো না, আমি বিষয়টা ডিল করবো। তিনি কথা রাখলেন, দেশে আসলেন যথারীতি ডোনাল্ড ট্রাম্পকে একটা চিঠি পাঠালেন যে আগামী 3 মাসের জন্য আপনি এই শুল্কটা মাফ করে দেন বাংলাদেশে। ডক্টর ইউনূসের সাথে সাথে পৃথিবীর যে সকল দেশগুলো এই ধরনের শুল্কের আওতায় পড়লো তারা প্রত্যেকেই ট্রাম্পের কাছে চিঠি পাঠানো শুরু করলো। আর সেই চিঠির জেরে আগামী 90 দিনের জন্য আপনার সারা পৃথিবীতে চীন ছাড়া যতগুলো রাষ্ট্রের উপর ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ করেছিল সেখানে তিনি মাফ করে দিলেন। আমাদের দেশের গণমাধ্যম কি দিল, ডক্টর ইউনূসের অনুরোধ রাখলেন ট্রাম্প, ডক্টর ইউনূসের অনুরোধে শুল্ক মাফ করে দিল ট্রাম্প। ভাই ঠিক আছে, ইটস এ পার্ট নাকি? আচ্ছা, ট্রাম্প কি বলছে? তিনি তার মালিকানাধীন সামাজিক মাধ্যম যে সেখানে লিখছেন বিশ্ববাজারের প্রতি চীন যে অসম্মান দেখিয়েছে সেটির ভিত্তিতে আমি চীনের উপর শুল্কের পরিমাণ 125% উন্নীত করেছি, যা কালকে থেকে কার্যকর হবে। এছাড়া অন্যান্য দেশগুলোর উপর আরোপ করা পারস্পরিক শুল্ক 90 দিনের জন্য স্থগিত করার বিষয়টি তিনি বলছেন যে বিপরীতভাবে 75টিরও বেশি দেশ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের বাণিজ্য বাধা, শুল্ক, মুদ্রা জালিয়াতি ও আর্থিক শুল্ক নিয়ে আলোচনার জন্য রেখেছে এবং এই দেশগুলো আমার শক্তিশালী পরামর্শের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পাল্টা ব্যবস্থা নেই তাদের জন্য আমি শুল্ক 90 দিনের জন্য স্থগিত করেছি এবং পারস্পরিক শুল্ক 10% নামিয়ে এনেছি, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। বিষয়টিতে মনোযোগ দেওয়ায় আপনাকে ধন্যবাদ। তো আমরা আগে থেকেই 15% দিতাম। ট্রাম্পের বক্তব্যটা কি, সব রাষ্ট্রকে এটা মাফ করা হয়েছে আগামী 90 দিনের জন্য, বাংলাদেশও পাইছে। আমাদের দেশে গণমাধ্যমে বা ডক্টর ইউনূসের যারা ফ্যান ফলোয়ার আছেন তারা বিষয়টাকে এমন ভাবে প্রচার করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এক চিঠিতেই সারা পৃথিবীর ট্যাক্স মাফ করে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। দেখেন, আমাদের চিঠিটারও ভ্যালু আছে। ডক্টর ইউনূস তিনি বাংলাদেশকে এই মুহূর্তে লিড করেন, সেই জায়গা থেকে তিনি চিঠি দিয়েছেন, তার দায়িত্ব, ঠিক কিনা? বাট আমরা বিষয়গুলোকে যেভাবে ফাপাইয়া ফুলাইয়া তেল মাইরা গাছে তুলে ফেলি, একজন মানুষ তার যে গতি থাকে, তার যে ট্র্যাক থাকে, সেটা থেকে সরে যাওয়ার জন্য যথেষ্ট। আর বিশেষ করে আমরা এখানে গণমাধ্যমের ভূমিকাটা নিয়ে কথা বলবো যে আপনারা এই ধরনের হেডলাইন করার সময় রিচার্জ করা করবেন, কারণ এগুলো নিয়ে আবার পাল্টা কাউন্টার হয়। কয়েকটা পত্রিকার হেডলাইন দেখে আমিও ঢুকছি, ভাবছি যে না যাক আলহামদুলিল্লাহ ডক্টর ইউনূস খেলা দেখাই দিল আমার। আজকের এই ভিডিওটা বিশেষ করে যারা অর্থনীতির ছাত্র অথবা কমার্সে পড়াশোনা করেছেন তাদের জন্য বোধগম্যটা একটু সোজা, বাকিদের জন্যটা খুব বেশি সোজা না হলেও আবার বেশি কঠিন না। আসুন কি নিয়ে আমরা কথা বলছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে সময়কালটা, এটা আসলে খুবই ক্রান্তিকাল ওনার জন্য। কারণ দীর্ঘ একটা সময় একটা সরকার ক্ষমতায় ছিল, চুরি চোট্টামি হয়েছে, লুটপাট হয়েছে, ধান্দাবাজি হয়েছে। এটা প্রত্যেক সরকার যখন চেঞ্জ হয় পরবর্তী সরকারের প্রথম ধাক্কাটাই হয় যেই যে জিনিসগুলোতে মানে ধাক্কা খাইয়ে রয়েছে সেই জিনিসটাকে সচল রাখা। কারণ জনগণের এক্সপেকটেশন থাকে আজকে পাশ করছে, কালকে বৈশাখ, পরশুদিন থেকে আলাদিনের চেরাগের মতন খালি পয়সা রুপাইয়া ফেলবে, সব কন্ট্রোল হয়ে যাবে। তারপর জাতি আস্তে আস্তে আবার আগের মতন ফিল হয়, পরে মনে করে এই সরকারটা ফালাই দিতে হবে, নির্বাচনের নতুন সরকার আনে। সো বুঝতে পারছেন একটা সরকারের পর আরেকটা সরকার আসলে ঝক্কি ঝামেলা অনেকগুলো পোহাইতে হয়। তো নানান ঝক্কি ঝামেলার মধ্যে আমরা আজকে যে বক্তব্যটা সেটা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এশিয়ান উন্নয়ন ব্যাংক, এডিবি সংক্ষেপে, চলতি 2024-25 অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা প্রবৃদ্ধি কমে 3.9% নেমে আসবে, একটা পূর্বাভাস দিয়ে বসছে এশীয় উন্নয়ন ব্যাংক। আর আগামী অর্থ বছরে প্রবৃদ্ধি বাড়বে 5.1%। বাট ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, আমরা যতদূর ওনার প্ল্যান দেখছি, স্বল্প সংস্কার প্যাকেজে ডিসেম্বর, দীর্ঘ সংস্কার প্যাকেজে আগামী জুন। আর যেহেতু তিনি আগামী জুন পর্যন্ত থাকবেন, এই যে অর্থ বছরের যে হিসাব, এটার মধ্যে উনি কিন্তু পড়ে যাবেন। বিএনপি সরকার আসলে ধৈর্যই মোটামুটি একটা পজিটিভ ফিডব্যাক পাবেন যদি পাশ করে বিএনপি আসে বা যেই সরকার আসে। অন্যদিকে পূর্বাভাস অনুযায়ী মূল্যস্ফীতি 2024 অর্থ বছরে 9.7% থেকে বেড়ে
2025 অর্থ বছরে 10.2% পৌঁছবে। তো এটাও দেশের অর্থনীতির জন্য খারাপ। কেন? এটা কেন ঘটছে? এডিবি তারা বলছে যে পাইকারি বাজারে প্রতিযোগিতার অভাব, বাজার সংক্রান্ত তথ্যের ঘাটতি, সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতা, টাকার অবমূল্যায়নের কারণে মূল্যস্ফীতি বাড়বে। তবে বাণিজ্যে ঘাটতি হ্রাস এবং রেমিটেন্স বৃদ্ধি পাওয়ায় চলতি হিসাবের ঘাটতি জিডিপির 1.4% থেকে কমে 0.9% নেমে আসবে বলে আশা করা হয়। গতকালকে আপনার রাজধানী ঢাকারগাঁওয়ে এডিবির ঢাকা অফিসে এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক এরিও এপ্রিল 2025 প্রতিবেদনে তারা এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনটি বলছে যে তৈরি পোশাক খাতে রপ্তানি বাড়লেও রাজনৈতিক উত্তরণ, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি, শিল্প খাতে অস্থিরতা এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে আভ্যন্তরীণ চাহিদা দুর্বল হয়ে পড়েছে, যা প্রবৃদ্ধির গতি কমিয়ে দিয়েছে। 2024 অর্থ বছরে দেশের প্রবৃদ্ধি ছিল 4.2%। যেমন এই বছর আপনি দেখবেন যে রমজানে, ঈদে মানুষের যে পরিমাণ ব্যবসা হওয়ার কথা ছিল তা হয়নি, কারণ ইনকামটা বিভিন্ন কারণে আটকে গেছে। একটা সরকার থেকে আরেকটা সরকার পড়ে গেলে দেশের অর্থনীতি ঝুঁকিতে পড়ে বিভিন্ন কারণে, এবং এইটারই ইফেক্ট আমরা দেখলাম। তো এই মুহূর্তে তিনি বলছেন যে এডিবি বলছে, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আছেন হইউন জেয়ং, যে বাহ্যিক এবং আভ্যন্তরীণ চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি সহনশীল রয়েছে, আশার বার্তা। তবে এই সহনশীলতা আরো শক্তিশালী করা সম্ভব কাঠামোগত সংস্কার বাস্তবায়নের মাধ্যমে। তৈরি পোশাকের উপর নির্ভরতা কমিয়ে বেসরকারি খাতের উন্নয়ন, টেকসই অবকাঠামো নির্মাণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, আর্থিক খাতে সুশাসন, বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করা, যেটার জন্য ডক্টর ইউনূসের সরকার অলরেডি বিনিয়োগ নিয়ে বেশ সফল কিছু পদক্ষেপ নিয়েছে। অলরেডি আমরা গতকালকে দেখছি। তারপর চীনের 200 প্রতিনিধির একটা দল আসতেছে বিনিয়োগের জন্য। তো তারা ওইখানে এসে নানান বক্তব্য শুনবে, দেখবে, তারপর হচ্ছে আপনারা হয়তো বিনিয়োগ করবে। তবে খারাপও বলা যায় না, ভালো বলা যায় না। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই মেয়াদকালটা, এই কাল টোটালটাই একটা লড়াইয়ের মধ্যে দিয়ে যাবে অনেক কিছুর সাথে। আর পরবর্তী সরকারে যারাই আসেন তারা কিন্তু এই ফলটা খাবেন। এটা হচ্ছে বাস্তবতা। ভালো থাকবেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে যে অংশ বিশেষগুলো দেখেছেন, এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওগুলো কালেক্ট করে আপনাদের মাঝে জাস্ট ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই বিষয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।